নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা। সমিশের আরো একটি ইতিহাসের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিগত পর্বের ক্লাসে আমরা গিয়াসউদ্দিন বলবন নিয়ে আমাদের আলোচনা শুরু করেছিলাম এবং গিয়াসউদ্দিন বলবন, যার আদি নাম ছিল বাহাউদ্দিন, তার আদি জীবন নিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করেছি। এই পর্বের ক্লাসে আমরা আলোচনা করব যে দিল্লির সিংহাসনে আসীন হওয়ার পর গিয়াসউদ্দিন বলবন কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং কি উপায়ে তিনি এই সমস্যাগুলিকে সমাধান করেছিলেন এবং দিল্লির সিংহাসনে তার ক্ষমতাকে নিষ্কণ্টক করেছিলেন। ঠিক আছে, তো শুরু করছি গিয়াসউদ্দিন বলবনের সামনে যে সমস্যাগুলি ছিল সিংহাসনে আরোহণ করার পর সেগুলি নিয়ে। সিংহাসনে বসার পরে কিন্তু বলবনকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে প্রথম সমস্যা ছিল কিন্তু আইন শৃঙ্খলা জনিত। কিরকম ছিল? ঐতিহাসিক জিয়াউদ্দিন বরনির মতে আইন শৃঙ্খলার সমস্যা ছিল তার সর্বপ্রধান সমস্যা। অর্থাৎ অর্থাৎ ল এবং অর্ডার, সেটা ছিল তার সবচাইতে বড় চ্যালেঞ্জ। ওকে, ইলতুৎমিশের দুর্বল উত্তরাধিকারীদের আমলে শাসনকার্যে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়ে এবং দিল্লির নিকটবর্তী স্থানে মেওয়াটি ও অন্যান্য দস্যুদের উপদ্রব, জনজীবনে নিরাপত্তার অভাব দেখা দেয়। এইবার সুলতান যিনি আছেন, উনার প্রধান কাজ কি? উনার প্রধান কাজ হলো, শুধুমাত্র সুলতান নয়, আমরা যদি যে কোনো কিংশিপের থিওরিতে যাই, যে কিং মানুষ কেন, যখন আমাদের মানব সভ্যতা যখন ইভলিউশন হচ্ছিল, ইভলিউশন যখন হচ্ছিল মানব সভ্যতার, সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজপদের সৃষ্টি কেন হয়েছিল, গোষ্ঠীপতির সৃষ্টি কেন হয়েছিল। যে গোষ্ঠীপতিকে আমরা আমাদের যে রাজস্ব আছে বা ট্যাক্স আছে সেটা দেব এবং সেটার বিনিময়ে উনি কিন্তু অন্যান্য সদস্য বা যারা অধিবাসী আছে, উনার অধীনে যারা বসবাস করছে, তাদের যান এবং মালের নিরাপত্তা দেবেন। সুতরাং যদি আহ আইন শৃঙ্খলা সুনিশ্চিত করা না যায়, তাহলে কিন্তু কেউ, সুলতানের কিন্তু যে পদ আছে তার কিন্তু গরিমা রক্ষা হয় না। এবং গিয়াসউদ্দিন বলবনের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলাই সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল। কি কারণে চ্যালেঞ্জ ছিল? কারণ কি, ইলতুৎমিশের পরবর্তীকালে যারা রাজত্ব করেছিলেন, ঠিক আছে, একদম শুরু থেকে, রাজিয়ার আগে থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, নাসিরউদ্দিন পর্যন্ত যারা রাজত্ব করেছিলেন, তারা কিন্তু দুর্বল ছিল এবং এই দুর্বলতার সুযোগে কিন্তু মেওয়াটি এবং অন্যান্য দস্যুরা কিন্তু সাম্রাজ্যের মধ্যে একদম নাকে দম করে দিয়েছিল দিল্লি সালতানাতের। জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছিল। ঠিক আছে? এবং মেওয়াটি দস্যুদের বাড়বাড়ন্ত এত বেশি ছিল যে তারা দিল্লির উপকণ্ঠে এসে কখনো কখনো লুণ্ঠন করত। ওকে? তারপর আসো ৪০ চক্র। এইবার ৪০ চক্র যেটা আছে, আমরা দেখেছি ইলতুৎমিশের পরবর্তী সময় থেকেই ৪০ চক্র, বন্দেগানে চাহালগানি, তুর্কানে চাহালগানি, সেটার ক্ষমতা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল এবং সেটা কিন্তু আল্টিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু একটা কিং মেকারের ভূমিকায় কিন্তু নেমে এসেছিল। এবং বলবন নিজে কিন্তু তুর্কানে চাহালগানির অংশ ছিল এবং তুর্কানে চাহালগানিকে কিন্তু সে সিঁড়ির মতো ব্যবহার করে সিংহাসনে আসীন হয়েছিল। কিন্তু সে অনুধাবন করতে পেরেছিল যে সুলতানের যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে রিয়েলাইজেশনে আনার পথে কিন্তু এই তুর্কানের চাহালগানি কিন্তু প্রধান অন্তরায় বা বাধা। ঠিক আছে? দেখো, ৪০ চক্রের সীমাহীন ঔদ্ধত্য, আমির উমরাহদের ক্ষমতা লিপ্সা, উদ্ধত্ত ষড়যন্ত্রপ্রিয় আচরণ প্রবল সমস্যা সৃষ্টি করে। সুতরাং ৪০ চক্রে যারা আছে এবং যারা আমির উমরাহ, তাদের ক্ষমতা লিপ্সা, উদ্ধত্ত আচরণ, ষড়যন্ত্রপ্রিয় আচরণ, এগুলি কিন্তু খুব সমস্যার সৃষ্টি করেছিল বিগত সুলতানদের জন্য। বলবন যেহেতু এই ৪০ চক্র থেকে উঠে এসে সিংহাসন লাভ করেছিলেন, তিনি সেটা সম্পর্কে কিন্তু ওয়াকিবহাল ছিলেন, অবগত ছিলেন। ঠিক আছে? সুতরাং সেটাও একটা সমস্যা ছিল। তৃতীয় সমস্যা ছিল, এই সময় কেন্দ্রীয় সরকার দুর্বল হয়ে পড়ে। অবশ্যই যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল সেটা দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে? এবং দেশে আইন শৃঙ্খলা না থাকায় রাজপদের গুরুত্ব হ্রাস পায়। আমি বলেছি, যখন সুলতান, যারা উনার প্রজা আছেন,
তাদের জানমালকে রক্ষা করতে পারবেন না, আইন শৃঙ্খলা নিশ্চিত করতে পারবেন না, তাহলে সুলতানের কোনো প্রয়োজন নেই এবং সুলতান পদের কিন্তু মানহানি হয়, গরিমা রক্ষা করা যায় না। ঠিক আছে? এবং সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা হারায় এবং রাজকীয় মর্যাদা শোচনীয়ভাবে খর্ব হয়। যে রাজার যে মর্যাদা আছে সেটা খর্ব হচ্ছে, শোচনীয় হচ্ছে। হয়তোবা সেই কারণেই কিন্তু পরবর্তীকালে একটা নতুন রাজতান্ত্রিক আদর্শ বা থিওরি অফ কিংশিপ কিন্তু আনতে হয়েছিল আমাদের বলবনের। সেটা আমরা পৃথকভাবে পড়বো অন্য একটা ক্লাসে। সেটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এটা ছিল ৩য় সমস্যা। তারপরে আসো মঙ্গল আক্রমণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গল আক্রমণ। ঠিক আছে? বারবার দেখবো আমরা আবার মঙ্গল আক্রমণ হচ্ছে। রেড ওয়ান আফটার অ্যানাদার রেড হচ্ছে মঙ্গলদের থেকে দিল্লি সুলতানের উপরে। হ্যাঁ? বহিরাগত মঙ্গলদের ধারাবাহিক আক্রমণে সাম্রাজ্যের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়। এই অবস্থায় বলবন সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করে সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন। কিন্তু কিভাবে সমস্যাগুলি সমাধান হবে সেটা আমরা দেখব। এখানে মঙ্গল আক্রমণ প্রসঙ্গে আমি বলে থাকি যে আমরা কিন্তু বিগত বছর আলোচনা করেছিলাম যে মঙ্গল যারা দস্যু ছিল তাদের হাতেই কিন্তু উনি বন্দী হয়েছিলেন এবং বন্দী হওয়ার পর কিন্তু উনাকে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল। মঙ্গলদের সঙ্গে ওনার একটা সারা জীবনের একটা সংঘর্ষ ছিল এবং উনার যে সবচাইতে প্রিয় পুত্র ছিল সে কিন্তু মঙ্গল আক্রমণ প্রতিহত করতে গিয়ে কিন্তু যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিল। আমরা দেখতে পাবো পরবর্তীকালে। সুতরাং এই মঙ্গল আক্রমণটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা ছিল তার সামনে। এইবার এই সমস্যাগুলি তো আছে। এই সমস্যাগুলির নিরসন কিভাবে হবে? এই সমস্যাগুলি থেকে উনি কিভাবে নিষ্কৃতি লাভ করবেন? এবং দিল্লি সুলতানিতে যে সুলতানের ভীত গৌরব আছে সেটা কিভাবে তিনি আবার পুনঃপ্রতিষ্ঠা করবেন? সেইটা হলো আসল দিক। আসো এবার আমরা দেখি যে এই সমস্ত সমস্যার সমাধান উনি কি উপায়ে করছেন? এই হলো দিল্লি সালতানাতের ম্যাপটা। ঠিক আছে? সমস্যার সমাধান বা অরাজকতা দমন। কারণ কি আইন শৃঙ্খলাই কিন্তু ছিল তার সামনে সবচাইতে বড় সমস্যা। যে অরাজক যে এনার্কি যেটাকে আমরা বলি ইংরেজিতে সেটাই কিন্তু বলবনের সবচাইতে বড় সমস্যা ছিল তার সামনে উদ্ভূত পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি। দেখি আমরা কি হচ্ছে, কিভাবে উনি দমন করেছেন। বলবন প্রথমেই নজর দেন মেওয়াটি দস্যুদের দিকে। মেওয়াটি হলো রাজপুতানার একটা অঞ্চল, আমি বলবো আসছি। সুলতানি যুগের সূচনা থেকেই রাজপুতানার মেওয়াট নামক স্থানে অধিবাসীরা দিল্লি ও তৎসংলগ্ন স্থানে দস্যুবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। রাজপথে তারা বণিকদের সর্বস্ব লুট করতেন, এমনকি সুযোগ বুঝে রাজধানী দিল্লির অভ্যন্তরে প্রবেশ করেও লুটপাট চালাতো। তো শুধুমাত্র এটা বলবনের সময় সমস্যা ছিল না, বলবনের সময় সেটার ম্যাগনিফিকেশন হয়েছিল, সেই সমস্যাটা বেড়ে গিয়েছিল। একদম সুলতানি প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রাজপুতানার যে মেওয়াট অঞ্চল আছে সেইখানের অধিবাসীদের যে জীবিকা ছিল সেটাই ছিল কিন্তু দস্যুবৃত্তি। এবং রাজপথে যখন এই অঞ্চলে কেউ চলাচল করত তাদের সর্বস্ব লুট করাই ছিল তাদের প্রধান কাজ। এবং যারা বণিক ছিল বিশেষভাবে, যারা মূল্যবান দ্রব্য অর্থ তারা বহন করত, তাদেরকে লুট করা এবং হত্যা করাই ছিল কিন্তু এই দস্যুদের আসল উদ্দেশ্য এবং জীবিকা নির্বাহের উপায়। ঠিক আছে? এবং আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে যখন ইলতুৎমিশের পরবর্তীকালে যখন তার উত্তরাধিকারীরা দুর্বল হয়ে পড়ে, সেই সুযোগে কিন্তু তাদের ঔদ্ধত্য আরো বেড়ে যায়। এই দস্যুদের ঔদ্ধত্য বেড়ে যায় এবং ঔদ্ধত্য এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় যে তারা দিল্লি সুলতানের যে রাজধানী আছে তার অভ্যন্তরে প্রবেশ করে লুটপাট করতেও কিন্তু দ্বিধাবোধ করতো না। বুঝতে পারছো যে কি গ্রেভ কন্ডিশন? কতটুকু গ্রেভ কন্ডিশন হলে আমরা দেখতে পাচ্ছি যে সুলতানের যে রাজধানী তার অভ্যন্তরে প্রান্তিক অঞ্চল থেকে দস্যুরা এসে লুটপাট করছে। মানে যে আইন শৃঙ্খলা আছে ব্যবস্থা সেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এবার আসো উনি কি করছেন? মানুষের জীবন ও সম্পত্তির কোনো নিরাপত্তা ছিল না। স্বাভাবিক। এই অবস্থার অবসানের উদ্দেশ্যে বলবন দিল্লির সন্নিহিত অঞ্চলের সব বন জঙ্গল কেটে পরিষ্কার করেন যাতে দস্যুরা কোনোভাবে সেখানে আশ্রয় না পায়। তাহলে বলবন প্রথম কি করছেন? দিল্লি এবং তার সন্নিহিত অঞ্চলে যে বন জঙ্গল আছে
সেগুলিকে কিন্তু পরিষ্কার করার বিধান দিচ্ছেন এবং পরিষ্কার করছেন, যাতে তারা যে জঙ্গলে গিয়ে লুকিয়ে যাচ্ছে, শহরের মধ্যে রেড করে জঙ্গলের কাছে গিয়ে লুকিয়ে যাচ্ছে, সেটা যেন না হয়। সেটার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য উনি ১ম দিল্লির উপকণ্ঠে যে বন জঙ্গল আছে সেগুলিকে পরিষ্কার করেন। যাতে তারা যদি লুট করার জন্য আসে, তাদের আত্মগোপনের কাছাকাছি কোনো জায়গা না থাকে। ঠিক আছে? তারপরে দেখো, অতর্কিত অতর্কিত আক্রমণ দ্বারা তিনি বহু মেওয়াটিকে হত্যা করেন এবং মেওয়াটি গ্রামগুলি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। যে মেওয়াটিরা যেখানে বসবাস করত, রাজপুতানার মেওয়াট অঞ্চল, সেই অঞ্চলে উনি অতর্কিত আক্রমণ করেন, বহু মেওয়াটিকে হত্যা করেন এবং তাদের গ্রামগুলিকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে? এরপরে কি হয়? তিনি গোপালগির নামে একটা স্থানে দুর্গ নির্মাণ করেন এবং আরেকটি দুর্গ সংস্কার করেন যার নাম ছিল জালালি। জালালিতে যে দুর্গটি ছিল সেটার কিন্তু সংস্কার কাজ উনি করেন। ঠিক আছে? এই অঞ্চলে প্রচুর পুলিশ, পুলিশ বলতে বর্তমান পুলিশ ব্যবস্থা না, মানে কোতোয়াল যেটাকে আমরা বলি আরকি, সুলতানি যুগে যে পুলিশ ব্যবস্থা ছিল সেই পুলিশ এবং সেনা চৌকি নির্মাণ করেন। সরি, আ আউটপোস্ট, আর্মির আউটপোস্ট এবং পুলিশ আউটপোস্ট কিন্তু উনি নির্মাণ করেন ওই সমস্ত উপদ্রুত অঞ্চলে। ঠিক আছে? এবং আফগান সেনা মোতায়েন করা হয় প্রচুর পরিমাণে ওই অঞ্চলে, যাতে ওই অঞ্চলের শান্তি শৃঙ্খলা সুনিশ্চিত করা যায়। জনগণের জানমালকে রক্ষা করা যায় মেওয়াটি দস্যুদের কাছ থেকে। এর ফলে ওই স্থানে কিন্তু শান্তি ফিরে আসে। এইভাবে কিন্তু উনি যে ১ম সমস্যা ছিল সেটা সমাধান করেছেন। ঠিক আছে? তারপরে আমরা আসি ২য় সমস্যায় আসি আমরা। সেটা কিভাবে সমস্যার সমাধান করেছেন উনি। এরপর তিনি দিল্লির সুলতানি সাম্রাজ্যের শস্য ভান্ডার গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলের দিকে নজর দেন। দোয়াব অঞ্চল, গঙ্গা এবং যমুনা নদীর মধ্যবর্তী যে অঞ্চলটা ছিল সমভূমি, সেটাকে বলা হচ্ছে দোয়াব অঞ্চল। আমি আগেও বলেছি আব অর্থাৎ জল এবং দো অর্থাৎ দুই। সুতরাং দুটি নদীর মধ্যবর্তী যে অঞ্চল আছে সেটা দোয়াব, এবং সেই অঞ্চলটা কিন্তু পরিচিত ছিল দিল্লি সুলতানের শস্য ভান্ডার হিসাবে। ঠিক আছে? এবার এই অঞ্চলে কি সমস্যা দেখো। এই অঞ্চলের হিন্দু কৃষক ও জমিদার তুর্কি শাসনকে মেনে নিতে পারেননি। এই অঞ্চলে যারা হিন্দু কৃষক ছিলেন এবং জমিদার ছিলেন, তারা কিন্তু তুর্কি শাসনটাকে মন থেকে মেনে নিতে পারেননি। তো কি হয়েছিল, যখন ইলতুৎমিশ মারা যান এবং পরবর্তীকালে যখন তার উত্তরাধিকারীরা দুর্বল ছিল, সেই সুযোগে কিন্তু তারা সেখানে কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছিল। তাদের যে এই বিচ্ছিন্নতাবাদী শক্তি ছিল সেগুলি কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছিল এই অঞ্চলে। ঠিক আছে? তো তাদের উপদ্রবে এই অঞ্চলের উপর দিয়ে সকল বাণিজ্য পথগুলি বন্ধ হয়ে যায়। হিন্দু কৃষক এবং যারা জমিদার ছিল, যারা তুর্কি শাসনকে মন থেকে মেনে নিতে পারেনি, তারা সুলতানের দুর্বলতার সুযোগে কিন্তু এই অঞ্চলে উপদ্রব শুরু করে। এইবার এই উপদ্রুত অঞ্চলের মধ্যে কিন্তু বাণিজ্য পথগুলি বন্ধ হয়ে গিয়েছিল। এই অবস্থায় তিনি অর্থাৎ গিয়াসউদ্দিন বলবন দোয়াবের বিদ্রোহী গানগুলিতে অত্যাচার চালিয়ে ছারখার করে দেন। সকল সক্ষম পুরুষকে হত্যা করা হয় এবং নারী ও শিশুদের দাসদাসীতে পরিণত করা হয়। শক্ত হাতে দমন করেছেন কিন্তু উনি। সিংহাসনের বিরুদ্ধে যারাই উঠে দাঁড়াচ্ছে তাদেরকে উনি শক্ত হাতে দমন করেছেন, যাতে সিংহাসনের গৌরব আবার ফিরে আসে। রাজ্যের মধ্যে শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারেন। ঠিক আছে? সুলতান তো শক্তিশালী অবশ্যই হতে হবে। সুলতান যদি শক্তিশালী না হন, জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে কিন্তু তাকে কেউ সম্মান করবে না। ঠিক আছে? এবং সেই সম্মানকে পুনরুত্থান করার জন্য কিন্তু উনি একটা শক্ত ডিসিশন নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা দোয়াব অঞ্চলের যে গ্রামগুলি ছিল সেগুলিকে পুড়িয়ে দিচ্ছে। সেইখানে যারা সক্ষম পুরুষ এবল ম্যান ছিল সবাইকে হত্যা করা হচ্ছে এবং নারী এবং যে শিশুরা ছিল তাদেরকে দাসে পরিণত করা হচ্ছে। কতটুকু ব্রুটাল! মধ্যযুগে তো সেরকম ভাবে শিবালিটি বলতে কিছু ছিল না। এখন আমাদের কাছে জেনেভা কনভেনশন আছে, অনেক কিছু আছে, মানবাধিকার আছে। তখন তো মানে কি বলবো? রাস্তাঘাটে মানুষকে হত্যা করা হতো। অনেক ক্রুয়েল ছিল। ঠিক আছে? এবং বিভিন্ন রকমের ভয়ানক, ভয়ানক শাস্তি কিন্তু দিল্লি সুলতানিতে দেওয়া হতো। সিলেবাসে নেই। একদিন আমি আলোচনা করব। তারপরে দেখি এই সকল জঙ্গল কেটে পরিষ্কার করা হয় এবং সমগ্র অঞ্চলটিকে ছোট, ছোট ইকতায় বিভক্ত করে
সেগুলির শাসনভার তুর্কি সেনাপতিদের দেয়া হয় এবং এই অঞ্চলে আবার শান্তি ফিরে আসে। ইতিপূর্বে আমরা পড়েছিলাম ইকতা কি? ইকতা হলো একটা বিজিত অঞ্চল আছে। সেই অঞ্চলটাকে ছোট, ছোট ভাগে ভাগ করা হয় এবং সেনাপতি যারা অফিসার্স থাকেন তাদেরকে ওই অঞ্চলটা দেওয়া হয়। এই অফিসারদের কাজ হলো এই ছোট অঞ্চলের মধ্যে শান্তি শৃঙ্খলা যেটা আছে সেটাকে মেইনটেইন করা এবং সেখান থেকে কর সংগ্রহ করা, ট্যাক্স কালেকশন করা, রাজস্ব আদায় করা। রাজস্ব আদায় করার পর উনি উনার বেতনটা রাখবেন। শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন সেটা রাখবেন এবং বাকি যে উদ্বৃত্ত রাজস্ব আছে সেটা কিন্তু দিল্লিতে জমা করবেন এবং এই পদটা বংশানুক্রমিক না এবং বদলি সাপেক্ষ। সুলতানের ইচ্ছা হলে একজন যে ইকতাদার আছেন, ইকতার প্রধান তাকে এক স্থান থেকে অন্য স্থানে বদলি করতে পারবেন এবং এই ইকতাদারের যে ব্যবস্থা ছিল সেটা কিন্তু শুরু হয়েছিল ভারতবর্ষে ইলতুৎমিশের সময়কাল থেকে। তো দোয়াব অঞ্চলটাকে ক্ষুদ্র, ক্ষুদ্র অঞ্চলে ভাগ করে উনি যে মিলিটারি জেনারেল ছিল তাদের মধ্যে ভাগ করে দেন ছোট, ছোট ইকতায়। ওকে? এবং এইভাবে কিন্তু শান্তি ফিরিয়ে আনেন উনি দোয়াব অঞ্চলেও। তারপর অযোধ্যার অন্তর্গত কাম্পিল, পাতিয়ালি প্রভৃতি অঞ্চলে দস্যুদের উপদ্রবে সুলতানি সাম্রাজ্যের ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। বলবন কাম্পিল, পাতিয়ালি, ভোজপুর, জালালিতে দুর্গ নির্মাণ করেন এবং ওই অঞ্চলে অর্ধ-বর্বর আফগান সেনা নিয়োগ করেন। সিমিলার সিনারিও, শুধু জায়গার নামগুলি পরিবর্তন। ওই সময় আমরা রাজপুতানা অর্থাৎ পশ্চিম দিকে দেখেছিলাম, এটা একটু পূর্ব দিকে। ঠিক আছে? অযোধ্যার দিকে। কাম্পিল, পাতিয়ালি সেই অঞ্চলের মধ্যে এবং তিনি কোথায়, কোথায় দুর্গ নির্মাণ করেছেন? দেখো, পাতিয়ালি, ভোজপুর, জালালিতে দুর্গ নির্মাণ করেছেন এবং সেখানে কিন্তু আফগান সেনাদের রেখেছেন, স্টেশন করেছেন যাতে সেই অঞ্চলকে দস্যুমুক্ত করা যায়। ওকে? তারপরে আসো, এরপর তিনি কাটিহার, যেটা বর্তমান রোহিলখন্ডে অবস্থিত, এর বদাউন, আমরাহ প্রভৃতি অঞ্চলে কিন্তু দস্যুদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। ঠিক আছে? অর্থাৎ মধ্য ভারতের যে অংশটা আছে সেটার কথা আমরা বলছি। কঠোর দমননীতি ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের মাধ্যমে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়। ওকে? তারপর আসো পরের সমস্যা। ১২৬৮ থেকে ১২৬৯ খ্রিস্টাব্দে তিনি জাদ বা লবণ পর্বত এলাকায় অভিযান চালিয়ে বিদ্রোহী খোক্কর উপজাতির কথা কিন্তু আমরা আগেও পড়েছি। খোক্কর উপজাতি আমরা পড়েছি যে যখন মোহাম্মদ ঘুরি ভারত থেকে রিট্রিট করছিলেন সেই সময় কিন্তু খোক্কর উপজাতি বিদ্রোহ করেছিল এবং খোক্কর উপজাতিদের বিদ্রোহ দমনে কিন্তু আমাদের ইলতুৎমিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ায় কিন্তু সেটার পুরস্কার হিসেবে কিন্তু তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছিল। ঠিক আছে? যাই হোক, সেই খোক্কর উপজাতিরা কিন্তু আবার প্রবল হয়ে উঠেছিল। আমরা দেখতে পাচ্ছি সুলতানি দাস বংশের শেষ দিকে তাদেরকেও কিন্তু দমন করেছিলেন আমাদের গিয়াসউদ্দিন বলবন। এইভাবে সমগ্র সুলতানি সাম্রাজ্যে অরাজকতা কিন্তু দমিত হয় এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে? তো ইতিমধ্যে আমরা আলোচনা করে নিয়েছি যে আমরা কি, কি সমস্যা ছিল গিয়াসউদ্দিন বলবনের সামনে এবং সেই সমস্ত সমস্যা যেগুলি মূলত ছিল আইন শৃঙ্খলাজনিত সমস্যা সেগুলিকে উনি কিভাবে দমন করেছিলেন। ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব রাজতান্ত্রিক আদর্শ নিয়ে। দিল্লি সুলতানিতে যখন কলেজে পড়ানো হয়, দুজন সুলতানের রাজতান্ত্রিক আদর্শ কিন্তু মানে গুরুত্ব দিয়ে পড়ানো হয়। এর মধ্যে একটা হলো আমাদের গিয়াসউদ্দিন বলবনের, অপরটি হলো আলাউদ্দিন খিলজির। ঠিক আছে? সুতরাং রাজতান্ত্রিক যে আদর্শ আছে সেটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী ক্লাসে একটা দীর্ঘায়িত আলোচনা রাখবো শুধুমাত্র রাজতান্ত্রিক আদর্শটাকে ডিকোড করার জন্য তোমাদের সামনে। ধন্যবাদ।